প্রিয় দর্শক, একদিনের 7 দিন অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা 7 দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে কথা বলি। আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিক্ষক ডক্টর আনু মোহাম্মদ। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। ছাত্র গণতান্ত্রিক আন্দোলনে দেশের একটা পরিবর্তন ঘটলো, নতুন সূর্যোদয়, নতুন সকাল, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন। আজকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। সংস্কারের কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের কথা। তো শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, এই যে শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কার, বৈষম্য সব মিলিয়ে যে আন্দোলনটা করলো, আপনার অনুভূতিটা কেমন? আসলে তো একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি, জুলাই মাস, যেটাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছে সম্প্রসারিত জুলাই। জি, শেষ না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না। জি। তো সেটা একটা ভয়ঙ্কর সময় ছিল এই অর্থে যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের আগে পরে কখনোই, আমরা তো বহু স্বৈরাচার দেখেছি, আমাদের তো গণতান্ত্রিক সরকার দেখার সময়ই কম, অভিজ্ঞতাই কম, স্বৈরাচারী সরকারই বেশি। জনগণের আন্দোলনে এত মানুষের প্রাণহানি হয়নি, এত নৃশংস নিষ্ঠুরতা কোনো সরকারের কাছ থেকে আমরা দেখি নাই। মুক্তিযুদ্ধের সময়টা যদি আমরা বাদ দিই, তার আগে পরে আমরা গণ অভ্যুত্থান এর আগেও হয়েছে, আইয়ুব খানের সময় গণ অভ্যুত্থান হয়েছে, তারও এরকম উন্নয়ন দশক ছিল, কিন্তু তার বৈষম্য, নির্যাতন এবং নানা ধরনের তার যে স্বৈরতন্ত্রী তৎপরতা, তার বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করেছেন। 2 পাকিস্তানি আন্দোলন হয়েছে, আইয়ুব খানের পতন হয়েছে। সেটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল ছিল তখন নেতৃত্বে। আবার 80 দশকে হোসাইন মোহাম্মদ এরশাদের সময় উন্নয়ন দশক ছিল, তো তার স্বৈরতন্ত্রী তৎপরতা, নির্যাতন, খুন, তারপরে দুর্নীতি, লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়। সেটা তো রাজনৈতিক দল নেতৃত্বে ছিল। 90 সালে তার পতন হয়। এইবার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এবার কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না এবং শিক্ষার্থীরাই এর নেতৃত্বে ছিল। কিন্তু শিক্ষার্থীদের উপরে যখন সরকার একটা ভয়ঙ্কর আক্রমণ শুরু করে, তখন সমাজের সকল অংশ তার সাথে যোগ দিয়েছে। মানে শিক্ষকরা এসছেন, অভিভাবকরা এসছেন, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, সকল পর্যায়ের লোক, শ্রমজীবী মানুষ তো ব্যাপক অংশে ছিল, শ্রমিকরা। এই আসার কারণটা হচ্ছে তাদের মধ্যে সাংঘাতিক রকম ক্ষোভ অনেক দিন থেকেই ছিল। মানে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অথচ এখান থেকে লুণ্ঠন, দুর্নীতির মাধ্যমে প্রচুর সম্পদ পাচার হচ্ছে, ব্যাপক বৈষম্য, আর ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে, বাজারে, সব জায়গায় নির্যাতন, চাঁদাবাজি, এগুলো ছিল। আগে যেমন সাধারণ মানুষ শিক্ষার্থীরা বা ছাত্র নেতৃবৃন্দ কাছে পেলে একদম মায়া মমতায় জড়িয়ে নিত, বাবা তুমি কেমন আছো। কিন্তু গত 15-20 বছরে ছাত্র নেতৃত্ব বা ছাত্রদের দেখলেই সাধারণ মানুষ যেন একটু সরে যেত, যে না না, ওখানে যাওয়া যাবে না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এই যে পরিবর্তনটা ঘটালো, এই যে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং আগ্রহটা বাড়লো, এইবারের ছাত্র আন্দোলনটা কি বার্তা দেয়? আমরা যদি আন্দোলনটা খেয়াল করি তাহলে দেখব যে তারা খুবই যৌক্তিকভাবে দাবিগুলো উপস্থাপন করেছে, ক্রমান্বয়ে ধাপে ধাপে অগ্রসর হয়েছে এবং সরকারের কাছে সরকারকে সুযোগ দিয়েছে যে সমাধান করার। সরকার কোনো সুযোগ গ্রহণ করে নাই, কোনো আবেদন গ্রহণ করে নাই, কোনো আলোচনায় বসে নাই এবং সরকার যে সময় থেকে তাদেরকে সাংঘাতিক রকম তিরস্কার করা শুরু করলো, তার উপরে বল প্রয়োগ করা শুরু করলো এবং একের পর এক গুলি করে মানুষ মারছে। এটা 15 তারিখ 16 তারিখ থেকে শুরু হলো। হেলিকপ্টার থেকে গুলি করে মারছে, বাচ্চাদের মারছে। তখন এই যে সমষ্টি সমাজের মধ্যে যে একটা হচ্ছে যে এদের প্রতি সমর্থন ছিল, আন্দোলনের প্রতি। কারণ যারা আন্দোলন করছিল তারা কিন্তু গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের সমাজের এই পরিবারগুলোর তো সন্তানের আসলেই চাকরি দরকার। চাকরি সংকট তো বাংলাদেশে, কারণ আমাদের যে ধরনের উন্নতি দেখাচ্ছিল, প্রবৃদ্ধি দেখাচ্ছিল, সেগুলিতে কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো সমস্যা মানে সমাধান হচ্ছিল না। বরঞ্চ অনেক কর্মসংস্থানের জায়গা, পাটকল, চিনিকল বন্ধ করে দিচ্ছে। তবে এমন সব উন্নয়ন প্রকল্প হচ্ছে যেগুলিতে কোনো কর্মসংস্থান নাই, কিছু লোকের হাতে প্রচুর টাকা জমছে। তো সব মিলিয়ে সবারই সমর্থন ছিল এদের প্রতি, যে এরা আন্দোলন করছে একটা যৌক্তিক দাবি নিয়ে। ওইটা তাদের প্রতি কিন্তু একটা সমর্থন। এই সমর্থনটার পরে তারা দেখছে যে এদের উপরে অন্যায্যভাবে, হিংস্রভাবে এবং ভয়ঙ্কর রকম অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ হচ্ছে। তখন কিন্তু মানুষ, মানে আগে মানসিকভাবে সমর্থন ছিল, পরে শারীরিকভাবে তারা রাস্তায় বেরিয়ে আসছে। বিশেষ করে যখন দেখছে যে মারা যাচ্ছে একের পর এক, খুন হয়ে যাচ্ছে,
এবং খুন হচ্ছে ধরেন পাবলিক ইউনিভার্সিটি কোলাতে পারছে না, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বেরোচ্ছে, শিক্ষার্থীরা কোলাতে পারছে না, শিক্ষকরা আসছে, তারপরে বিশ্ববিদ্যালয় কোলাতে পারছে না, স্কুল কলেজ আসছে, গার্জিয়ানরা আসছে, ডাক্তাররা আসছে। মানে এটা সরকার বুঝতেই পারে না, একটা স্বৈরতন্ত্রের একটা ব্যাকরণ আছে, কিংবা তাদের ধরেন একটা মনস্তত্ত্ব আছে। তারা মনে করে যে তারা সর্বাংশে ঠিক, এবং তাদের ব্যাপারে কোনো কেউ প্রশ্ন তুলবে কিংবা কোনো সমালোচনা করবে, কোনো দাবি তুলবে, আমরা যদি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ের ইয়েটা দেখি, তার প্রতিক্রিয়া দেখি, যে কোনো আন্দোলন উঠলে ওনার দেখা যেত যে উনি খুব ক্রুদ্ধ, রাগ হচ্ছে। এইটা হচ্ছে একটা স্বৈরতন্ত্রী মনস্তত্ত্ব। তো এইবারে একটা ভয়ঙ্কর আকার ধারণ করলো, যে কারণে তারা সমাধান করতে পারতো, তাদের ক্ষমতা থেকে যাওয়া হয়তো আরেকটু বিলম্বিত হতো, কিন্তু তারা নিজেরাই কিন্তু এই পতনটা ডেকে এনেছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র আমার থেকে আপনার আরও বেশি দেখবার সুযোগ। আমি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম একটি দৈনিকে, ইত্তেফাক। সেই সময় থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন এবং সব কিছু দেখবার সৌভাগ্য আমার হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রদের ঐক্যও আমি দেখেছি। কিন্তু গত 15-20 বছর ধরে ছাত্র শিক্ষক কেন্দ্র যেন কেমন একটা ম্রিয়মান, একে ওখানে যাওয়া যাবে না বা ওখানে কোনো ঐক্যের বাতাস নেই। কিন্তু এইবারে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মীরা যে ঐক্যটা দেখালো, এবং বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ এবং সংগ্রহ করবার জন্য টিএসসিতে যজ্ঞটা যেটা হচ্ছে, সাধারণ মানুষের যে মানবিক অংশগ্রহণ হচ্ছে, এটার আমরা কিছু ফুটেজ তুলে এনেছি, আপনাকে একটু দেখাতে চাই, তারপরে আমরা কথা বলবো এটা নিয়ে। ঠিক আছে। অবিশ্বাস্য এক ঐক্য সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যার্তদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ত্রাণ সংগ্রহের মানবিক উদ্যোগ বহু বছর পর দেশের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সকাল সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত ছাত্র শিক্ষক কেন্দ্রে চলছে ত্রাণ কার্যক্রমের অনিন্দ সুন্দর ব্যস্ততা। শুধু ঢাকা শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে প্রতিদিন হাজার হাজার মানুষ বন্যার্তদের সহায়তা দিতে ছাত্র শিক্ষক কেন্দ্রে ভিড় করেছেন। সাধারণ মানুষের মানবিক সহায়তায় ছাত্র শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়া, সুইমিং পুল সহ বিস্তৃত অঙ্গন ত্রাণ ভাণ্ডারে ভরে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকশো কর্মী প্রতিদিন ছাত্র শিক্ষক কেন্দ্রে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। দিন রাত তাদের পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা মানব সেবার এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। টিএসসির মতো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত বড় ত্রাণযোগ্য বাংলাদেশ আগে কখনো দেখেনি। আমার প্রত্যাশা থাকবে দীর্ঘ ভবিষ্যৎ পরে আমাদের পরবর্তী প্রজন্মও যেন এই স্বাধীনতা রক্ষা করে রাখতে পারে। যেভাবে আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে বিজয় অর্জন করেছে, এই স্বাধীনতাটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা এমন একটা বাংলাদেশ চাই, বাংলাদেশে এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যেন অন্যান্য দেশ যেন বাংলাদেশকে ফলো করে, যে বাংলাদেশের এই সিস্টেমটা ফলো করে তারা এত দূর এগিয়ে গিয়েছে, যেন ওই দেশগুলো আমাদের সিস্টেমগুলো ফলো করে, এবং আমরা যেন এই বিষয়টাতে গর্ববোধ করতে পারি। শুকনো খাবার হিসেবে আমরা মুড়ি, চিড়ো যেরকম আমাদের থাকে, তারপর বেবি ফুড এবং মেয়েদের জন্য যেসব স্যানিটারি ন্যাপকিন, এইসব আমরা প্রোভাইড করে যাচ্ছি। আমরা যে বার্তাটা দিয়েছিলাম সেটা হচ্ছে, দেশ আমাদের, দেশের দায়িত্ব আমাদের। দেশের মানুষ যখন দেশকে গ্রহণ করতে শুরু করে, দেশের অধিকারের সাথে সাথে দেশের প্রতি দায়িত্বগুলোও যখন স্বীকার করতে শুরু করে এবং প্র্যাকটিস করতে শুরু করে, তখন আসলে দেশের মানুষকে আলাদা করে আর বলে দেওয়া লাগে না কি করতে হবে, কোনটা করতে হবে না। আজ দেশের মানুষ নিজেই বুঝতে পারছে যে আমার দেশের কোনো একটা জেলার মানুষ যদি আজকে অসুবিধায় থাকে, সেটা দেশের অন্য 63টা জেলার উপরে সেই দায়িত্বটা বর্তায় যে না, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী আজকে অসুবিধায় আছে, তাদেরকে রক্ষা করার দায়িত্বটা আমাদের। টিএসসিতে এতদিন পর্যন্ত নানান রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদেরকে আলাদা করে রাখা হয়েছিল, দেশের জনগণকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। তাদের গণতন্ত্রের চর্চাটাই জনগণের মধ্যে থেকে উঠে গিয়েছিল। মহান স্রষ্টাকে ধন্যবাদ, দেশ অবশেষে একতার চাদরের নিচে আসতে পেরেছে, এক পতাকার নিচে সবাই এক হতে পেরেছে এবং দেশের দায়িত্বকে নিজের দায়িত্ব মনে করে সবাই পালন করছে। এজন্য দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে দেশের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা ভরসাটা ধরে রাখুন, সমালোচনা করুন, ভুল ধরুন, শাসন করুন, কিন্তু শুধরে দেওয়ার জন্য। একই সঙ্গে সর্বান্তক সহযোগিতা আমরা আশা করছি, কামনা করছি। ভরসার জায়গায় রেখেছেন, ভরসার জায়গাতে রাখেন। আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমি দেখলাম যে 4টি জেলা বন্যা কবলিত, মূল যদি 4টি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী। এই 4টি জেলায় গ্রাম রয়েছে প্রায় 6300। এখন
6,300 গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড 700 থেকে 1,000 খাবার যায়। একটা গ্রামে আসলে একটা, যেহেতু পুরো গ্রামে এফেক্টেড, তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট। মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরো ভালো, এরকম একটা অবস্থা। সো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই, তার মানে আমার এই 4টি জেলাতে 6,300 ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে, খাবার পাঠাতে হবে। আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি, আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি, যে কোনো উপজেলা বা সদর উপজেলা। কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে, গ্রামে কার নিড, এই বিষয়গুলোর লিস্ট আসলে উপজেলা প্রশাসনের কাছে একটি থাকে সামারি আকারে। সো তাদের কাছে পাঠিয়েছি এই কারণে যে ওই প্রত্যেকটা এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ, এক। দ্বিতীয়ত, ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা, সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যা। এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়াল ভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি। তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নে প্রয়োজন, তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে। কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে। এই টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনে এভারেজে 20টা বা 25টা ট্রাক যদি যায়, এটা দিয়ে পুরোটা কমপ্লিট করা পসিবল না। এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত। কি পরম মমতায়, মানে আমিও তাদের কথা শুনলাম। কোথা থেকে এলো এরকম উদ্দীপ্ত উচ্চারণ? আসলে তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে সংবেদনশীলতা বেশি থাকে, মায়া বেশি থাকে, অন্যদের প্রতি দায় দায়িত্ব বোধ বেশি থাকে, প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে, এগুলো থাকে। কিন্তু আমাদের সমাজটা এমনভাবে তৈরি হয়, মানে এমনভাবে চলে, এবং বড়রা যারা, সমস্যাটা আসলে ছোটদের থেকে না, বড়দের থেকে আসে। বড়রা নিজেরা অপরাধ করে এবং ছোটদের বলে যে ওদের অবক্ষয় হচ্ছে, তরুণরা তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তাই আমরা সবসময় শুনি। কিন্তু তাদেরকে সুযোগই দেওয়া হয় না আসলে। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই ধরনের তৎপরতা কি করে চলবে যদি সরকারি একটা ছাত্র সংগঠন যারা চাঁদাবাজি করে, মাস্তানি করে, টেন্ডারবাজি করে, হকি স্টিক নিয়ে ঘুরে বেড়ায়, তারা যদি সন্ত্রাসী তৎপরতার মধ্যে চালায়, এখানে সাধারণ শিক্ষার্থীরা কি করে ঢুকবে? তাদের ভেতরে যে একটা উদ্দীপনা আছে, কর্মোদ্দীপনা আছে, সৃজনশীলতা আছে, সেটা প্রকাশ কিভাবে ঘটবে? সেইটাই আমরা দেখলাম এবার, যে তরুণদের যেভাবে দেখা হয় তার বিপরীতে তাদের ভেতরে যে এক হচ্ছে যে অনেক বেশি কর্ম উদ্দীপনা আছে, প্রাণ শক্তি আছে অনেক বেশি। এই যে দেশ আমাদের, দায়িত্ব আমাদের, এই বোধটা, এটা তো একটা সাংঘাতিক বোধ। মানে এই যে মালিকানা বোধ কিংবা দায়িত্ববোধ, এটা কিন্তু তরুণদের মধ্যে ছিলই, কিন্তু তারা প্রকাশ করতে পারেনি। এই আন্দোলন আরও অনেক কিছুর সাথে সাথে ওই জিনিসটা ভেঙে দিছে। এবং তরুণদের সম্পর্কে, শিক্ষার্থীদের সম্পর্কে আপনি যেটা বললেন আগে, যে বহু বছর এরকম অবস্থা হয়েছিল যে তরুণদের দেখলে মানুষ ভয় পায়, যে কি মারামারি করতে আসবে, নাকি ছিনতাই করতে আসবে, নাকি কোনো রকম অন্য মতলব আছে কি না। এবং যৌন হয়রানি থেকে শুরু করে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এগুলির মধ্যে সরকারি দলের পৃষ্ঠপোষকতায় যারা, তারা এমনভাবে লিপ্ত ছিল যে অন্য তরুণদের সমস্ত প্রতিভা, মেধা এবং কর্মক্ষমতা চাপা পড়েছিল। এটা যখন উঠে দাঁড়ালো, তখন ওইটা যখন সরে গেল, তখন আমরা দেখলাম যে একটা বিশাল প্রাণ শক্তি, যেটা আমাদের বাংলাদেশের একটা বড় শক্তি। এবং এই তরুণদের প্রাণ শক্তি তো আমরা শুধু যে আজকে দেখছি তা তো না। আমরা ধরেন 71-এর মুক্তিযুদ্ধ তো এরকম একটা প্রাণ শক্তি, ওই সময় তো এই তরুণরাই করেছে, এই বয়সের তরুণরাই তো, মানে কিশোর তরুণরাই তো মুক্তিযুদ্ধ করেছে। তখন তো পাকিস্তান আর্মিকে মোকাবেলা করেছে এরাই। এবং এখনও আমরা এই যে বন্দুকের সামনে দাঁড়িয়ে এই নিজের যে আত্মসম্মান বোধ এবং দেশের স্বার্থ রক্ষা করার জন্য, হ্যাঁ, আবু সাইদ থেকে শুরু করে এই যে একজন পুলিশ বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমি যখন গুলি করি তখন একটাই মরে, বাকিটি সরে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছে যে এটা হচ্ছে আমাদের দুশ্চিন্তার বিষয়, এই যে বাকিরা সরে না, একজনকে মারলে একজনই মরে, এটা পুলিশ একটা সমস্যা হিসেবে দেখছে। কিন্তু ওইটি তো শক্তির জায়গা, এবং সেইটাই ওইটা অপ্রতিরোধ্য হয়ে উঠলো। এই অপ্রতিরোধ্য হয়ে যাওয়া শুধুমাত্র একটা সরকার পতনের ব্যাপার না, এটা হচ্ছে তরুণদের একটা বিশাল প্রাণ শক্তির ব্যাপার, যেটা আমি মনে করি আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্য, বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনা দেখায়। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমার প্রিয় শিক্ষক হিসাবে। ছাত্রছাত্রীদেরকে এখন শিক্ষা প্রতিষ্ঠানে সরব হওয়া জরুরি না? ছাত্র সবসময় সরব হওয়া জরুরি ছিল, শিক্ষকদেরও সরব হওয়া থাকা উচিত। মানে এমন একটা অবস্থা হয়েছিল আমাদের দেশে যে কেউ কথা বলতে পারবে না। জি,
মানে কথা বলার জন্য তখন চিন্তা করতে হয় কীভাবে কথা বলতে হবে, লেখার সময় চিন্তা করতে হয় কীভাবে লিখতে হবে, নাটক করার সময়, গান করার সময়, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কি যাবে না তার অনুমতি নাই, এই সমস্ত এত বাধা বিঘ্ন বিধিনিষেধ এবং জগদ্দল পাথরের মতো চেপে বসছিল। তো সেটা সরে গেছে। এখন ওই সৃজনশীলতার একটা প্রকাশ শিক্ষার্থীদের মধ্যে যদি না আসে তা কার মধ্যে আসবে? শিক্ষকরা যদি জ্ঞান চর্চা, নতুন জ্ঞান উৎপাদনের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে আসতে না পারেন, তাহলে কোথায় আসবে? এটা তো শিক্ষা প্রতিষ্ঠানের কাজই তো এটা, সে তো অবশ্যই সরব থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একটি পত্রিকার শিরোনাম প্রায় 39টি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে যদি উপাচার্যকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এই যে একটু আগে আমি আপনার প্রসঙ্গ তুললাম যে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে সরব হওয়া খুব জরুরি, তাহলে ওরা কি করবে? এখন এটা অনেক দিন ধরে এত, মানে ধরুন 15 বছর তো অনেক, তার আগে 15 বছরের আগেরও 2-3 বছর একটু অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তার আগে যে শাসনটা দেখেছি আমরা, সেটাও যে খুব গণতান্ত্রিক ছিল তা না। মানে একটা ভয়, ভীতি, আতঙ্ক নিয়ে এই যে তরুণ সমাজ বড় হয়েছে। তারপরে শিক্ষকরা যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ অভ্যস্ত হয়েছে যে সরকারের আনুগত্য কিংবা তোয়াজ করা, তোষামদি করা, এইটার মধ্যে একটা বড় অংশ। এখন যখন ওইটা একটা ভিত তৈরি করেছিল একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, তো ওইটা যখন সরে গেছে তখন এখানে একটা শূন্যতা দেখা যাচ্ছে। আসলে খুঁজলে সরকার নিশ্চয়ই পাবে, এরকম লোকজন সব জায়গায় আছে যারা দায়িত্ব নিয়ে কাজ করতে আগ্রহী হবে, কিন্তু তাদেরকে ওই আশ্বাস দিতে হবে যে তারা কাজ করতে পারবে। এটাও আবার একটু খেয়াল করতে হবে যে আমরা মাঝে মধ্যে খবর শুনতে পাচ্ছি যে কোনো জায়গায় শিক্ষক দেখা যাচ্ছে যে হেনস্থার মধ্যে পড়ছেন, হয়রানির মধ্যে পড়ছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতে বেশি হচ্ছে মনে হয়, কারণ স্কুলগুলো আপনার ওইখানে যে ক্ষমতার কাঠামো, অঞ্চলের ক্ষমতার কাঠামো স্কুলের সাথে সম্পর্কিত। তার ফলে ওই অঞ্চলের ক্ষমতার কাঠামোর মধ্যে কোনো সমস্যা হলে সেটা স্কুলকে প্রভাবিত করে, এবং স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষক যারা হন তাদের পক্ষে খুবই কঠিন আসলে এগুলোকে মোকাবেলা করে শিক্ষকতা করা। তারা কিন্তু কখনোই, যারা শিক্ষকতা করতে চান তারা যে শান্তি মতো শিক্ষকতা করবেন এটাও করতে পারেন না কখনো। এই যে ক্ষমতার নানা রকম দাপট, চাপ, তো এটা এক ধরনের ক্ষমতা চলে গেছে, কিন্তু সামাজিক ক্ষমতা তো আছেই। তো তার ফলে দেখা যায় যে সব ক্ষেত্রে যে প্রতিবাদ, মানে শিক্ষকদের যে হেনস্থা করা হচ্ছে ওর পেছনে যে কোনো যৌক্তিক কোনো আক্রোশ আছে তাও না। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সুযোগ সন্ধানী লোক ক্ষমতার যখন পালাবদল হচ্ছে ওইটার মধ্যে সুযোগ নেওয়ার জন্য সে ওইখানে একটা আরেকটা অবিচারের কাহিনী তৈরি করছে। সেই জন্য আমি মনে করি যে সরকারের দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেন একটা স্বচ্ছতার সঙ্গে, নিয়মতান্ত্রিকতার সঙ্গে প্রতিষ্ঠানগুলো চলতে পারে, সেই জন্য তাদের একটা নির্দিষ্ট নিয়মকানুন করা উচিত। এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ, তাদের একটা বড় দায়িত্ব যে তাদের নাম করে কেউ যদি অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করে কিংবা জুলুম করে, সে তো পুরো আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং তাদের একটা দায়িত্ব হচ্ছে যে এই সমস্ত বিষয়ে খুব শক্তভাবে নিজেদের অবস্থানটা সবাইকে জানানো, পরিষ্কার করা, যাতে তাদের নাম ব্যবহার করে কোনো জায়গায় কেউ কোনো ধরনের অন্যায় করতে না পারে বা অবিচার করতে না পারে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে কেউ সংবিধান সংশোধন বা পরিবর্তনের কথা তুলছেন, আপনার কি মনে হয়? রাষ্ট্র সংস্কার তো একটা বড় কাজ। কিছু সাধারণ কাজ আছে যে সমস্ত সাধারণ কাজ এই সরকার তো খুব সহজেই করতে পারবে, করা উচিত। যেমন ধরেন এমন মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে তো এমনি জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা। সেটা আমরা বোধহয় কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে শুনলাম। হ্যাঁ, চাঁদাবাজিটা বাংলাদেশে যে জিনিসপত্রের দাম কমছিল না, বেড়েই যাচ্ছিল, এটার প্রধান কারণ হচ্ছে চাঁদাবাজি, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত চাঁদাবাজি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে কোটারি, এক একটা সিন্ডিকেট, তারা ইচ্ছা মতো দাম বাড়াইতো। ওগুলি তো এখন ভেঙে দেওয়া খুব সহজ, এগুলো ভেঙে গেছে। তো সুতরাং সরকারের পক্ষে ওটা এই জায়গাগুলো সহজ। ব্যাঙ্কগুলোতে যারা টাকা মেরে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাগুলো বাজেয়াপ্ত করা, সেই টাকা ফেরত আনার চেষ্টা করা, এগুলো সহজ। তার ফলে ওই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা, সেই রিজার্ভটা আস্তে আস্তে একটু ভালো হবে। এই কাজগুলো কিন্তু কোনো কঠিন কাজ না, এবং এটা ধরেন 1 মাস 2 মাসের মধ্যে এটার ভালো ফল আমরা পেতে পারবো। অন্যান্য যেগুলি দীর্ঘমেয়াদী সংস্কার, আপনি যেটা বললেন সংবিধান, সেটার ব্যাপারে সরকারের এটা তড়িঘড়ি করলে তো খুব খারাপ হবে। এই তড়িঘড়ি 72 সালে করা হয়েছিল, যে জন্য প্রথম থেকেই সংবিধানে কিছু সমস্যা আছে। তড়িঘড়ি করা যাবে না। এটা যেটা সরকারের এখন করার দায়িত্ব, আমি মনে করি যে একটা সংবিধান কমিশন করা উচিত বিশেষজ্ঞদের নিয়ে,
যারা পরীক্ষা করবে যে সংবিধানে যে সমস্ত সংশোধন হয়েছিল এবং মূল সংবিধান যেটা ছিল এগুলোর মধ্যে কি কি জায়গা ত্রুটি আছে এবং কি কি করলে যে জায়গাটা আসছে বৈষম্যহীন বাংলাদেশের যে আন্দোলন কিংবা স্বপ্ন কিংবা একটা মানবিক বাংলাদেশ কিংবা সর্বজনের বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বাধা কি কি আছে সেগুলো সংবিধানের মধ্যে কিভাবে সেগুলোকে ঢোকানো হয়েছে। মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের সংগঠনের অধিকার, অনেক কিছু অধিকার খর্ব করা হয়েছে সেখানে। সেগুলোকে ধরে এই জায়গাগুলো কি কি পরিবর্তন করতে হবে এইটা সুনির্দিষ্ট করার জন্য এই সংবিধান কমিশনের কাজ। আপনি চাঁদাবাজির কথা বললেন এবং চাঁদাবাজির কারণে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় সেটাও আমরা জানি, কিন্তু সাম্প্রতিক সময়ে একটু যেন হাত বদল হয়ে গেল না, যে আগে একজন চাঁদাবাজি করতো এখন আরেকজন চাঁদাবাজি করে। এটাই হচ্ছে আশঙ্কার বিষয়। বাংলাদেশের ধরেন যখন আওয়ামী লীগ এই সমস্ত জুলুম করত তখন মানুষের মধ্যে যখন ক্ষোভ প্রকাশ করতো মানুষ, তখন তারা তখনও বলতো কিন্তু যে এই সরকার যদি যায় তাহলে তো আরেকজন এসে আবার চাঁদাবাজি করবে। মানে এই যে অবস্থাটা, এটা হচ্ছে একটা মানুষের একটা অসহায়, যে কারণে আন্দোলনগুলো ঠিকমতো হইতো না। মানে মানুষ ভাবতো যে কি হবে, এটা গেলে তো আরেকজন আসবে। তো এই সম্ভাবনা যদি আবার এখনও দেখা যায়, এখন তো আন্দোলনটা ওই কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হয়নি, শিক্ষার্থী নতুনভাবে হয়েছে, সেই জন্য মানুষ কিছুটা ভাবতে চেষ্টা করছে যে হয়তো আগের মতো হবে না। কিন্তু আমরা এখনও কিছু কিছু জায়গায় লক্ষণ দেখছি, কথাবার্তা শুনছি যে এক একটা জায়গায় যে সমস্ত জায়গাগুলো আগে কিছু চাঁদাবাজ ছিল, অত্যাচার ছিল, সেখানে ইতিমধ্যে আমি এটাও শুনেছি যে ব্যবসায়ীদের বলা হয়েছে ওই আগের মতোই যে এত টাকা দিতে হবে, নইলে আবার পুলিশের থানা থেকেও ফোন যাচ্ছে। ওই যে আগে বলা হতো যে একজন ব্যবসায়ী বললেন যে আগে বলা হয়েছিল আমাকে যে 3 লাখ টাকা দিতে হবে, নইলে তোমার নামে মামলা দেবো। কয়দিন আগে ফোন পাইলাম যে 5 লাখ টাকা দিতে হবে, নইলে তোমার চাঁদার পরিমাণ বেড়ে গেল। চাঁদার পরিমাণ বেড়ে গেল। তো এটা তো খুবই খারাপ লক্ষণ এবং এটার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের তো খুবই সরব থাকা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে খুব সরব থাকা উচিত, কারণ তারা একটা বড় দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব পালনে সারা দেশের মানুষ সহায়তা করতে রাজি, কিন্তু তাদের তো ভূমিকা নিতে হবে। আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছে এবং সেখানে আপনিও আছেন, কি করতে চান? এই কমিটিতে যারা তারা সকলেই এই আন্দোলনের মধ্যে ছিলেন, শিল্পী হিসেবে ছিলেন, লেখক হিসেবে ছিলেন, সাংবাদিক হিসেবে ছিলেন, তারপরে শিক্ষার্থী ছাত্র সংগঠন তারা ছিলেন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ছিলেন, শিক্ষার্থী। তো এই যে বিভিন্ন অংশের মানুষ যারা আন্দোলনের মধ্যেই ছিলেন এবং বাংলাদেশের একটা নতুন বাংলাদেশের সম্ভাবনার সামনে আমরা দাঁড়ানো, এই কমিটির কাজটা হচ্ছে যে এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে কিভাবে আমরা দেখতে চাই সেটা মানুষের সামনে উপস্থিত করা, মানুষকে এর মধ্যে যুক্ত করা এবং মানুষের যে অধিকারগুলো খর্ব করার মধ্যে দিয়ে স্বৈরতন্ত্র স্থাপিত হয়েছিল সেরকম প্রতিষ্ঠান কি আছে, নীতিমালা কি আছে, আইন কি আছে, কি কি করতে হবে, কি কি করা উচিত, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে জনমত তৈরি করা। মানে গণতান্ত্রিক অধিকার মানে প্রত্যেকটা মানুষের, নাগরিকের গণতান্ত্রিক অধিকার নির্দিষ্ট করে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশে যেতে পারি, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, জাতিগত বিদ্বেষ থাকবে না, লিঙ্গীয় শোষণ পীড়ন থাকবে না এবং সকল শ্রেণীর মানুষের তার একটা শক্তির জায়গা তৈরি হবে। এই জায়গাগুলো শনাক্ত করে কাজ করা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। একেবারে শেষে যদি একটু প্রশ্ন করি যে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো সেই বাংলাদেশ দেখা, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ভাবতে পারবে যে, এবং এই যে শিশু কিশোরদের কথা বেশি মনে হয় যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তার মধ্যে একটা অসম্ভব সম্ভাবনা থাকে, শক্তি থাকে। আমরা সমাজে যেভাবে সমাজটা চলে তাতে ওই শিশু যত বড় হতে থাকে তত তার উপরে মানে তার ক্ষমতা খর্ব হতে থাকে, শক্তি খর্ব, সৃজনশীলতা খর্ব হতে থাকে। এটা করো না, ওটা করো না। হ্যাঁ, আমি মনে করি যে এরকম একটা সমাজ যেখানে শৈশব থেকে একজন মানুষের যত সম্ভাবনা সেটা উন্মুক্ত হবে, ভয় থাকবে না, সৃজনশীলতা থাকবে এবং কারো পরিচয়ের জন্য, মানে ধর্মীয় পরিচয় বলেন, লিঙ্গীয় পরিচয় বলেন, জাতিগত পরিচয় বলেন, এই পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। আমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ দরকার, বৈষম্যহীন বাংলাদেশ দরকার। অনেক ধন্যবাদ স্যার, আপনার কথা শুনে আমরা উজ্জীবিত হলাম এবং একজন প্রিয় শিক্ষক হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা যে কথাগুলো শুনলেন, আমাদের প্রিয় অতিথি বললেন বৈষম্যহীন সমাজ চাই আমরা, বৈষম্যহীন রাষ্ট্র চাই। এটাই তো আমাদের স্বপ্ন। প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে নতুন দেশ উপহার দিলেন এবং যে নতুন দেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, একটি নতুন সকাল, নতুন দেশের প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি।
বানবাসী মানুষ মানবেতর জীবনযাপন করছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন। আসুন সবাই মিলে দেশটাকে গড়ার জন্য এগিয়ে নিয়ে যাই। ভালো থাকবেন, শুভকামনা, খোদা হাফেজ।